শুভ সন্ধ্যা দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন নারী স্বাস্থ্যের রেনেতার আজকের পর্বে। আমাদের এই আয়োজনটি মাইক্রোজেস্ট এবং জেস্ট নলেজ সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের সাইন্টিফিক পার্টনার হিসেবে আছে রেনেটা লিমিটেড। দর্শক সঞ্চালক হিসেবে আপনাদের সাথে আছি পুরোটা সময় আমি ডাক্তার আঞ্জুমান তামান্না। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি এখনকার সময়ের সবচেয়ে সমালোচিত একটি বিষয়। দর্শক আমরা সবাই জানি মোটামুটি এই বিষয়টি যে দিনে দিনে সিজারিয়ান সেকশনের হার কিন্তু বাড়ছে। এখনকার মানুষের মধ্যে এই সিজারিয়ানের বা ডেলিভারির এই প্রসেসের হার যেরকম বাড়ছে এটার পরবর্তীতে এই হার কমিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের অবস্টেট্রিশিয়ানরা। এবং সেই জন্যই আমাদের আজকের বিষয়টি। দর্শক আজকের বিষয়ে আমরা কথা বলবো ভ্যাজাইনাল ডেলিভারি আফটার সিজারিয়ান সেকশন এই বিষয়টি নিয়ে। এবং এই ভ্যাজাইনাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি সিজারের পরে সম্ভব কিনা এবং কাদের ক্ষেত্রে সম্ভব এই বিষয়গুলোই আজ আমাদের আলোচনার বিষয়। এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দর্শক এই লাইভ চলাকালীন সময় কমেন্টস বক্সে প্রশ্নগুলো করতে পারেন। আজ আমাদের সাথে এক্সপার্ট গেস্ট হিসেবে সংযুক্ত আছেন ডাক্তার সুমাইয়া বাড়ি, তিনি অ্যাসোসিয়েট প্রফেসর অবস্টেট্রিক এবং গাইনোকোলজি ডিপার্টমেন্ট এনাম মেডিকেল কলেজ হসপিটাল। এবং আরো আছেন ডাক্তার শামিমা নার্গিস নীলা ম্যাম, তিনি অবস্টিশিয়ান এবং গাইনোকোলজিস্ট হিসেবে আছেন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এবং তিনি ল্যাপারোস্কোপি এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, সেখানে তিনি কাজ করছেন। আমি ডাক্তার সুমাইয়া বাড়ি ম্যাম এবং ডাক্তার শামিমা নার্গিস নীলা ম্যাম আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ তামান্না তোমাকে আজকে এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। জি অবশ্যই ম্যাম, আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমি একটু শুরু করছি আমাদের সুমাইয়া বাড়ি ম্যামকে দিয়ে। ম্যাম, প্রথমে আপনার কাছে যাচ্ছি, একটু যদি বলেন আসলে এখন এই ভিব্যাক বা ভ্যাজাইনাল ডেলিভারি আফটার সিজারিয়ান সেকশন এই বিষয়টি এত আলোচনায় আসছে কেন? আসলে কি সিজারিয়ানের পরে ভ্যাজাইনাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি করা সম্ভব কিনা, একটু যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর তামান্না তোমাকে। আর আমি প্রথমেই আজকে এই অনুষ্ঠানে যারা ভিউয়ার্স আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে এই প্রোগ্রামে থাকার জন্য। আসলে যেটা হয়েছে যে দিন দিন আমাদের দেশে কেন সারা বিশ্বে কিন্তু দেখা যাচ্ছে যে সিজারিয়ান সেকশনের রেটটা অনেক বেড়ে যাচ্ছে। আসলে এটার পিছনে কারণ কি, সেই কারণ যদি আমরা দেখতে চাই অনেক কিছু কথা আসে, কিন্তু আমরা এখন এমনও হচ্ছে যে প্রচুর পেশেন্ট পাচ্ছি তাদের অলরেডি একটা দুটো সিজার আগেই হয়ে আছে, কিন্তু তারা অনেকটা মোটিভেটেড, তারা চাচ্ছে যে এবার কি নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি করা যাবে। এবং আমরা যারা অবস্টেট্রিশিয়ান আছি এবং আমাদের যে অবস্টেট্রিক্যাল এন্ড গাইনোকোলজি সোসাইটি অফ বাংলাদেশ আছে সেইখানেও কিন্তু একটা প্রোটোকল করা হচ্ছে যে কিভাবে আমরা এই ভ্যাজিনাল বার্থটাকে বাড়াতে পারি। এখন তাহলে প্রথম কথা হলো যে একটা মেয়ে তার প্রথম বাবুটাই ভ্যাজিনাল ডেলিভারি হওয়া সম্ভব হয়নি, তার সিজারিয়ান সেকশন হয়েছে। এখন তাহলে নেক্সটে কি সে আবার সিজারিয়ান সেকশন না করে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি করতে পারবে কিনা? এক্ষেত্রে আমাদেরকে খুব ভালো করে আসলে পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিতে হবে। সে হিস্ট্রিটা এই জন্য নিতে হবে যে এমন কিছু কিছু কারণ আছে যে কারণে দেখা যায় যে একটা মেয়ের গর্ভবতী অবস্থায় রিপিটেডলি তাকে আসলে সিজারের মাধ্যমেই তার ডেলিভারিটা করতে হয়। একটা প্রথম যেমন উদাহরণ দিতে পারি যে তার হচ্ছে সে খুব হাইটে ছোট, তার পেলভিসটা চাপা, সে হয়তো বলছে যে না আগের লেবারটাতে আমার অনেকক্ষণ ধরে লেবার পেন হয়েছে, তারপর বাবুটা হচ্ছিল না, বাবুর অলরেডি হার্টবিট বেড়ে গিয়েছিল বা কমে গিয়েছিল, কষ্ট হচ্ছিল। তো এভাবে বোঝা যাচ্ছে যে তার বাচ্চার তুলনায় তার পেলভিসটা অনেক ছোট ছিল। আবার এমন হতে পারে যে না গতবার হয়তো বা তার প্রেগনেন্সিতে কোনো প্রবলেমের কারণে বাবুটা বড় ছিল, কিন্তু এবার বাবুর সাইজটা এভারেজ, সেটা একটা আমাদেরকে তখন বিবেচনায় আনতে হবে। আরেকটা যেটা হয়েছে যে মানে যেটা আমাদের একটা রিসার্চ আছে যে এই যে ভ্যাজিনাল ডেলিভারি সিজারিয়ান সেকশনের পর এটার আউটকামটা কি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে 10 জন মহিলার মধ্যে 6 থেকে 8 জনেরই কিন্তু সাকসেসফুলি ভ্যাজিনাল ডেলিভারি হচ্ছে তার একটা আফটার সিজারিয়ান সেকশন, সেটা একটা অথবা দুটো। কিন্তু একটা সিজারিয়ানের সেকশনের পরে নেক্সট ডেটটা ভ্যাজিনাল ডেলিভারি আউটকামটা খুব ভালো হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আবারও প্রশ্ন হচ্ছে তাহলে আগের সিজারিয়ান সেকশনটা কেন হয়েছে আর এই প্রেগনেন্সিতে রোগীটা কেমন হচ্ছে।
সে এই প্রেগনেন্সিতে তার অন্য কোনো প্রবলেম হয়েছে কিনা, যেমন তার প্রেশার বেড়ে গেছে কিনা, এই প্রেগনেন্সিতে তার বাবুর ওজনটা কেমন, তার অন্য কোনো কমপ্লিকেশন নাই, হ্যাঁ, তার ওবেসিটি নাই, যেটা আমরা এখন খুব কমনলি এখন পেয়ে থাকি, খুব ওবেস হয়ে আসে, যেটা হচ্ছে তার হাইট অনুযায়ী তার ওজনটা অত্যাধিক বেশি। তো এরকম এবং এমনও হয়েছে আজকে আমরা মেয়েরা খুবই ক্যারিয়ার সচেতন, দেখা যাচ্ছে যে একটা বাবু নিয়েছিল, ওই বাবুর বয়স 10-11 বছর পরে আবার এখন অ্যাবভ 35, 38, 39 ইয়ার্স এজে তার সেকেন্ড ডেলিভারি হচ্ছে। তো এজও কিন্তু সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এই জিনিসগুলো কনসিডার করতে হবে যে আমার ফার্স্ট ডেলিভারিটা সিজারে হয়েছে, কিন্তু এবার সিজারের পর আমার নর্মাল ডেলিভারি হতে পারবে কিনা। সেটা অবশ্যই হতে পারবে, এবং দেখা গিয়েছে যে রিপিট সিজারিয়ান সেকশনের থেকে একটা সিজারিয়ান সেকশনের পর ভ্যাজিনাল ডেলিভারি আউটকামটা খুবই ভালো হয়। কেন? সে খুব সহজেই সেখান থেকে রিকভারি করে, এবং তার একটা সিজার লাগলো না, ইনফেকশনের চান্স কম, ইনজুরির চান্স কম, এবং সে খুব রিকভারি খুব ভালো হলে দেখা যাচ্ছে সে নেক্সট যদি তার আরো একটা প্রেগনেন্সি হয়, সেটার জন্য সে তার সার্জারিটাকে প্রিজার্ভ করে রাখতে পারলো। তো এটা আসলেও সম্ভব। এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এখানে শুধুমাত্র ডাক্তারদের সচেতন হলে হবে না, পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্ট তাদেরকেও অনেক ব্যাপারে খুব সচেতন হতে হবে। তাহলেই দেখা যাবে যে সিজারিয়ান সেকশন একটা বা দুটোর পরেও কিন্তু ভ্যাজিনাল ডেলিভারি হওয়া সম্ভব, সেটাকে কনসিডার করা যায় ইন্ডিভিজুয়ালাইজ জি করে। অবশ্যই ম্যাম, এবং আপনি এত পরিষ্কার করে বললেন, আসলে সচেতনতা শুধু ডাক্তারদের মধ্যেই আসলে হবে না, রোগীদের মধ্যেও এই বিষয়টা সম্পর্কে জানা প্রয়োজন, এবং এই সচেতনতা তৈরি করার জন্যই আমাদের এই আয়োজনগুলো। এই আয়োজনে আমরা ম্যাডাম আপনাদের গেস্টের এই পরামর্শগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমি আবার একটু চলে যাচ্ছি আমাদের শামীমা নার্গিস নীলা ম্যামের কাছে। ম্যাম, সুমাইয়া বারী ম্যাম তো বললেন আসলে সিজারিয়ানের পরে আহ অনেকেরই ভ্যাজিনাল ডেলিভারি করা সম্ভব হয়। ম্যাডাম তো কিছু বললেন, আপনি যদি আরো কিছু বলেন ম্যাম, আসলে কিভাবে আপনারা সিলেক্ট করে থাকেন একটা রোগীকে যে না ওনাকে আমরা ভিব্যাকের দিকে নিতে পারবো, কি কি ক্রাইটেরিয়া? এবং পাশাপাশি আমার একটি পার্সোনাল প্রশ্ন ম্যাম, যেহেতু আপনি ইনফার্টিলিটির পেশেন্ট গুলো ডিল করেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কি আপনারা এই ধরনের সিদ্ধান্ত দেন কিনা যে সিজারি হয়েছে আগে, অনেকদিন পর আমাদের সুমাইয়া ম্যাম যেটা বলছিলেন অনেকদিন পরে আবার আরেকটি বাচ্চা নিল, সেক্ষেত্রে তাদেরকে আপনারা ট্রায়াল দেন কিনা, একটু যদি ম্যাম বলেন এই বিষয়গুলো। হ্যাঁ, ধন্যবাদ তামান্না। আসলে এটা যে প্রিভিয়াস একটা সিজারিয়ান সেকশন আছে, ফার্স্ট কথাটাই হয় যে ম্যাডাম তাহলে কি পরেরটা আমার নর্মাল করা যাবেই না? নর্মাল করা যাবেই না এটাও যেমন একদম এক কথায় উত্তর দেওয়া যাবে না, আবার সিজার লাগবেও সেটাও কিন্তু এক কথায় উত্তর দেওয়া যাবে না। তা আমরা এরকম করে দেখি যে কারো যদি আগে একটা সিজারিয়ান সেকশন থাকে, তাহলে তার কি হতে পারে, দুটা মোড হতে পারে। এখন আমরা কি করতে পারি, একটা হতে পারে ইলেকটিভ রিপিট সিজারিয়ান সেকশন, অথবা আরেকটা হতে পারে ট্রায়াল অফ লেবার আফটার সিজারিয়ান সেকশন। ওকে, আচ্ছা, যাকে আমরা ঠিক করব, ক্রাইটেরিয়া ফুলফিল করবে, তাদেরকে এক গ্রুপে চলে যাবে রিপিট সিজারিয়ান সেকশনে, আর একটা চলে যাবে ট্রায়াল অফ লেবার আফটার সিজারিয়ান সেকশন। ট্রায়াল অফ লেবারে যাদেরকে আমি নিচ্ছি তাদের আবার দুটো আছে, উইং এ চলে যাবে। একটা হলো যে ভেজাইনাল, এই ট্রায়ালের থেকে যাদের ডেলিভারি হবে সেটাই চলে যাচ্ছে ভিব্যাকে, মানে ভেজাইনাল ডেলিভারি আফটার সিজারিয়ান সেকশন। আরেকটা গ্রুপ যেটা আমরা সাকসেসফুল হতে পারছি না, সেটাকে আমরা নিয়ে যাচ্ছি ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনে। এটাই হলো আমাদের স্টেপস গুলা, যে আমরা সরাসরি বলে দিব না যে আপনার সিজার হবে, আপনার ভ্যাজিনাল ডেলিভারি হবে। ব্যাপারটা এভাবেই বুঝিয়ে বলতে হবে যে আপনাদের বিভিন্ন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি, হতে পারে সিজার লাগতে পারে, অথবা আমরা ভ্যাজিনাল ডেলিভারি ট্রায়াল দিব, বলতে পারি না হবেই। ট্রায়ালের মধ্যে যে যার হচ্ছে তাকে আমরা ভিব্যাকে নিচ্ছি, মানে ভ্যাজিনাল ডেলিভারি আফটার সিজারিয়ান সেকশন হয়ে গেল ভ্যাজিনাল ডেলিভারি। আর যাদের ডেলিভারি হবে না তাদেরকে আমরা ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন করছি। এখন আপনি যেটা বললেন যে কাদেরকে তাহলে আমরা ট্রায়াল দিচ্ছি, হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট। অল গ্রুপকে কিন্তু আমরা ট্রায়ালে নিচ্ছি না, বাট সেখানে কিন্তু একটা রিস্ক আছে। তো ট্রায়ালের মধ্যে প্রথমেই যেটা কথা যে কাকে নিব, প্রথমেই হলো আমরা ইউজুয়ালি প্রেফার করি সিঙ্গেলটন প্রেগনেন্সি, তার মানে মাল্টিপল প্রেগনেন্সি হলে কিন্তু আমরা এই গ্রুপে তাকে ফেলছি না, নাম্বার 1। নাম্বার 2 হলো তার প্রিভিয়াস সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশনটা কি ছিল, কারণটা কি ছিল। এভাবে আমরা ভাগ করি, কিছু কিছু আছে রিকারেন্ট কজ, মানে বারবারই সেই কজটা থেকেই যাবে স্ট্যাটিক, এবং কারো যদি পেলভিসটা খুব চাপা থাকে, আগের বারও চাপা ছিল, এবার তো ওয়াইড হওয়ার কোনো স্পেস নাই, তো সো এটা একটা রিকারেন্ট কজ, তো এবারও তাকে সিজারে যেতে হবে। বাট আরেকটা এক্সাম্পল দিই, যেমন আগের বার তার হয়তো বা ছিল ব্রিজ, মানে আমরা বাংলা ভাষায় যেটা বলি উল্টা পজিশন বলে পেশেন্টরা, ওটার কারণে তার সিজার হয়েছে আগের বার, বাট এবার তার সুন্দর পজিশন মানে ক্যাফালিক, সো এটাকে আমরা বলি নন রিকারেন্ট কজ। তো এই গ্রুপটাকে আমরা আমাদের ট্রায়ালের মধ্যে নিয়ে আসতে পারছি যে হ্যাঁ আপনাকে আমরা ট্রায়াল দিতে পারবো।
নাম্বার 2, নাম্বার 3 হলো কোনো কোমরবিডিটি থাকবে না স্যার। সাপোজ তার প্রিভিয়াস সিজারিয়ান সেকশন আছে, তার সাথে তার এখন হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, এরকম কোমরবিডিটি যদি থাকে তাকে কিন্তু আমরা ট্রায়ালের মধ্যে আনবো না। তারপর একটা যে ও আগে আরেকজন বক্তা যেটা বললেন যে সে যদি ওবেজ হয়, ওবেজ পার্সনের ক্ষেত্রে দেখা গেছে ট্রায়ালের ফেইলুর বেশি, সো তাকে আমরা এই গ্রুপের মধ্যে আনবো না। বেবিটা হতে হবে আমাদের অ্যাভারেজ সাইজ। আরেকটা খুব ইম্পর্টেন্ট হলো তার প্রিভিয়াস সিজারিয়ান সেকশন হিস্ট্রিটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ওই সিজারিয়ান সেকশনে তার ইনসিশনটা ইউটেরাসে কেমন ছিল, লোয়ার ট্রান্সভার্স ছিল ও ভার্টিক্যাল ছিল। লোয়ার ট্রান্সভার্সটাই খুব কমন, এটা যদি থাকে ইউটেরাসে হিলিংটা খুব সুন্দর হয়, তাদেরকে আমরা ট্রায়ালের মধ্যে আনতে পারি। বাট ইফ ইট ইজ ভার্টিক্যাল ইনসিশন, যেটা আমরা ক্লাসিক্যাল বলি, ওটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তাকে আমরা এই ট্রায়ালের মধ্যে আনতে পারবো না। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আগে সিজারটা এবং এখন যে সে ডেলিভারিটা আসছে এর গ্যাপটা কেমন। ইফ ইট ইজ মোর দেন 18 মান্থস, সেক্ষেত্রে সাকসেস রেট বেশি, কমপ্লিকেশন রেট কম। বাট এটা যদি দেখা যায় যে 12 মাস, মানে 1 বছর, 1 বছর 2 মাস, মানে 18 মান্থসের বিলো, তাদের দেখা যায় কমপ্লিকেশন রেট বেশি, তাদেরকে আমরা ট্রায়ালে আনবো না। সো কাকে আমরা ট্রায়াল অফ লেবার আফটার সিজারিয়ান সেকশন নিব, সেটা কিন্তু একজন গাইনোকোলজিস্টের উপরে বর্তাবে। আমি ডিসিশন নিব যে হ্যাঁ আপনাকে তাহলে আমরা ট্রায়ালে যাব, ট্রায়ালেও রিস্ক আছে, বাট আমরা আপনাকে ট্রায়ালে নিতে পারছি। আর ঠিক এই কন্ডিশনগুলোর অপোজিট যারা, তারা কোনোভাবে ট্রায়ালে যেতে পারবে না। তাদের যদি ক্লাসিক্যাল ইনসিশন, ভার্টিক্যাল ইনসিশন থাকে, পেশেন্ট যদি ওবেজ হয়, বাচ্চা যদি মোর দেন অ্যাভারেজ সাইজ হয়, তার যদি মোর দেন 2 সিজারিয়ান সেকশন থাকে, মাল্টিপল প্রেগনেন্সি থাকে, তারা কিন্তু আর আমাদের এই ট্রায়ালের গ্রুপে আসবে না, সরাসরি তারা আমাদের ইলেকটিভ রিপিট সিজারিয়ান সেকশনে চলে যাবে। এটা হলো আপনার আমার প্রথম প্রশ্নের অ্যান্সারটা ছিল যে কাদেরকে আমরা আমাদের ট্রায়াল গ্রুপে আনছি। আর সেকেন্ড যেটা বলছেন ইনফার্টিলিটি, ডেফিনেটলি ইনফার্টিলিটিরও অনেক ভাগ আছে, যে কি কারণে ইনফার্টিলিটি হয়েছে বা কনসেপশনটা আমার খুব একটা বেগ পেতে হয়নি তাকে কনসিভ করানোর জন্য, এভরিথিং নর্মাল, হ্যাঁ, তারও কোনো কোমরবিডিটি নাই, সেই ক্ষেত্রে যে আমরা এদের ক্ষেত্রে যে নর্মালি ট্রায়াল দেওয়া যাবে না, যদি আমার এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, দেন এদেরকেও কিন্তু আমরা ট্রায়ালে নিতে পারি। আর যদি দেখা যায় যে না, প্রেগনেন্সিটা আসতে আমার অনেক সময় লেগে গেছে, পেশেন্টটা অনেক এজ, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের উপর ছাড়ি, এবং আমরা সেক্ষেত্রে হয়তো বা অতটা রিস্ক নিতে চাই না। জি অবশ্যই ম্যাম, এবং আসলে এই ক্রাইটেরিয়া গুলো জানা খুবই প্রয়োজন সবার উদ্দেশ্যে, কারণ অনেকেই জানতে চান কেন আমার হবে না, বা অনেকেরই যে সম্ভব সেটাও অনেকে বুঝতে পারেন না। এই ক্রাইটেরিয়া গুলো ম্যাম খুব সুন্দর বললেন। আমি আবার একটু চলে যাচ্ছি আমাদের সুমাইয়া বাড়ি ম্যামের কাছে। ম্যাম, এতক্ষণ তো ম্যাম যেভাবে বললেন কিভাবে সিলেক্ট করেন ক্যান্ডিডেট, এবং সেভাবে আহ, আহ, তাতে বোঝা গেল কারা বাদ পড়ে যায়, সেই জিনিসটাও কথার মাধ্যমে উঠে এসেছে, কাদের করা যায় না। সুমাইয়া বাড়ি ম্যাম, আশা করি আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন। আপনি যদি একটু বলেন ম্যাম, এই ভিব্যাকের কোনো জটিলতা আছে কিনা, বা একটা সিজারের পরে আবার যদি ভ্যাজিনাল ডেলিভারি দিকে যায়, কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ তামান্না তোমাকে। আসলে একটা সিজারিয়ান সেকশনের পর ভ্যাজিনাল ডেলিভারিতে জটিলতা যে একেবারে নেই তা না, এবং যে জটিলতাটা আছে সেটা কিন্তু অনেক সময় অনেক মারাত্মকও হতে পারে, যার জন্য আমাদেরকে অনেক ভেবে চিন্তে একেবারে খুব ঠান্ডা মাথায় ডিসিশনটা নিতে হয় যে আমি এই পেশেন্টকে ভ্যাজিনাল ডেলিভারিতে অ্যালাউ করব কি করব না। যেমন ওর আপা খুব সুন্দর করে বলেছেন নার্গিস আপা, যে আগের সিজারটা কেন হয়েছে এবং সেই সিজারের সেকশনের ইনসিশনটা কোথায় ছিল। সাধারণত দেখা যায় বাইরের পেটে যে দাগটা থাকে, দেখা যাচ্ছে যে তার নাভি থেকে নাভির নিচ থেকে কাটা। যদি আমি চিন্তা করে নিই যে এভাবে গিয়েছে, এটাকে ভার্টিক্যাল ইনসিশন বলে, এভাবে গিয়েছে, তো এইরকম কাটাটাই কি তার জরায়ুর ভিতরের যে ওয়ালটা আছে সেখানেও কি এরকম লম্বালম্বি করে কাটা কিনা। এরকম লম্বালম্বি করে কাটা থাকলে তাহলে কিন্তু এই পেশেন্টকে ট্রায়াল অফ লেবারে তো নেওয়া যাবেই না, তাকে বরঞ্চ একদম তার ডেটের কিছু আগেই আমরা ইলেকটিভ ভাবে শিডিউল ডেটে সিজারিয়ান সেকশন করব। কেন? আপা খুব সুন্দর করে বলেছে যে আসলে যেটা হয় যে যদি লোয়ার সেগমেন্টে ইনসেশন থাকে, তার মানে জরায়ুর নিচের পোর্শনে যদি পাতাল করে তার কাটা থাকে, যেটাকে ট্রান্সভার্স ইনসিশন বলি আমরা, তাহলে কিন্তু সেটার হিলিংটা ভালো হয় এবং সেটা লেবারে গেলে খুব একটা ফেটে যাওয়ার চান্স থাকে না, যেটাকে আমরা রাপচার বলি, স্কার রাপচার বা রাপচার ইউটেরাস। তার মানে অনেক শোনা যায় যে আগেরটা সিজার ছিল, এই বাবুটা হতে গিয়ে ডেলিভারি পেইন উঠার পর তার জরায়ুটা ফেটে গেছে।
যেটা খুব বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে সব এভাবে কথাটা আমাদের কাছে বলে। কেন ফেটেছে? এমন হতে পারে, দুটো কারণে হতে পারে। একটা হতে পারে আগের ইনসিশনটা জরায়ুতে উপরের দিকে দেয়া ছিল, আর অথবা নিচে ছিল কিন্তু কোনো কারণে সেই প্রেগনেন্সিটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের কাছে এমনও রোগী আসে, দেখা যাচ্ছে পোস্টনাটাল চেকআপে এসেছে, ১.৫ মাস পর আর আসলো না। তারপর হয়তোবা ওই বলে দিলাম যে মিনি পিল খাবেন। সে একেবারে ৭ মাসের সময় এসে বলছে, "আমি তো ম্যাডাম এখনো ওই মিনি পিলই খাচ্ছি এবং আমার ৩ মাস ধরে মাসিক হচ্ছে না।" আসলে ৬ মাস পর কিন্তু ওই মিনি পিল কাজ করে না। তাহলে কি হয়েছে? সে নিজেও জানে না, সে আবার হয়তো কনসিভ করে ফেলেছে। তাহলে আমরা বলেছি যে ১৮ মাসের মধ্যে কোনো প্রেগন্যান্সি হবে না। যে পরের প্রেগন্যান্সিটা হবে সেটা থেকে ১৮ মাসের গ্যাপ থাকবে। তাহলে দেখেন জরায়ুটা খুব নাজুক অবস্থায় থাকে। এই ক্ষেত্রে একটা পেশেন্টকে আমি যদি নরমালি আবার সেকেন্ড টাইম অ্যালাউ করি, তাহলে তার কি হতে পারে? জরায়ুটা ফেটে যেতে পারে। ফেটে গেলে কি হবে? খুবই মেজর একটা প্রবলেম হবে। সেটা কি? বাচ্চাটাও দেখা যাবে ভিতরে মায়ের কাছ থেকে সার্কুলেশন পাবে না। বাচ্চাটার যেকোনো সময় হার্টবিট চলে যেতে পারে এবং মায়ের এত মাত্রায় ব্লিডিং হবে যে ওটা ঠিক করার জন্য আমাকে আবারও পেটটা কেটে ভিতরে ঢুকতে হবে এবং দেখা যাবে যে খুব স্যাড একটা ঘটনা হবে। সেটা কি? আমি আমাদের তো ফ্যাসিলিটিতে যতই সবকিছু রেডি থাকুক, একটা সিজারিয়ান সেকশনে নিয়ে যাওয়ার পর রোগীটাকে সিজার করতে, করতে যে টাইমটা হয়, বাই দিস টাইম দেখা যাচ্ছে যে তার জরায়ুটা ফেটে গেল। বাবুটা বের হয়ে বাবুটার হার্টবিট চলে গেল। আমরা ওপেন করে বাবুটাকেও ডেড বের করলাম এবং জরায়ুটাকে ফাটাফাটি অবস্থা। অনেক সময় আমরা চাই, চেষ্টা করি রিপেয়ার করে সুন্দর করে রেখে আসতে। কিন্তু অনেক সময় কিন্তু এটা সম্ভবও হয় না। সেক্ষেত্রে কিন্তু ইভেন জরায়ুও ফেলে দিতে হয়। তাহলে মাটার কিন্তু অনেক বেশি মরবিডিটি, মর্টালিটি বেড়ে গেল। এবং শুধু তা না, এত মাত্রায় রক্তক্ষরণ হয় যে রক্তক্ষরণটার জন্য দেখা যাচ্ছে যে মাটাকে একদম একটা ইরিভার্সিবল শকে চলে যেতে পারে। আরো একটা ব্যাপার যেটা হয়, এত রিপিটেড একটা সিজার হলো, ১ম সিজারে যদি কোনো কারণে ইনফেকশন হয়ে থাকে, তাহলে দেখা যাবে তার একটা অ্যাডহেশন বলি আমরা, যে একটা আ আ অঙ্গ আরেকটা অঙ্গের সাথে লেগে থাকা। সেক্ষেত্রে সামনে হয়তো ব্লাডারের সাথে লেগেছিল, পিছনে হয়তো রেকটামের সাথে লেগেছিল, খাদ্যনালীর সাথে। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে তার অন্য ব্লাডার অথবা রেকটাম এরকম কোনো কিছুরও ইনজুরি হয়ে যেতে পারে। তাহলে একটা VBAC এর আসলে এই ধরনের অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে। সাকসেসফুল হলে যেমন খুবই ভালো আউটকাম বলছি আমরা, কম্পেয়ার যদি করি যে একটা রিপিট সিজারিয়ান সেকশন আর ভ্যাজাইনাল ডেলিভারি আফটার সিজারিয়ান সেকশন। তাহলে কম্পেয়ার করলে কিন্তু দেখা যাচ্ছে VBAC এর সাকসেসফুল আউটকাম ভালো এবং খুব ভালো একটা ইফেক্ট নিয়ে পেশেন্ট যাচ্ছে। কিন্তু যদি কোনো কারণে আমার পেশেন্ট সিলেকশন ঠিকমতো না হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এমন কিছু কমপ্লিকেশন হলো যে পেশেন্টের অনেক লং টার্ম একটা মরবিডিটি হতে পারে। তো এজন্য আসলে জি। এই ফিডব্যাক এর ব্যাপারে আমাদেরকে খুবই সচেতন হতে হবে, সিলেকশনটা ঠিকমতো করতে হবে, পেশেন্টকেও খুবই অ্যালার্ট হতে হবে। জি, অবশ্যই ম্যাম, এবং এই জটিলতাগুলো মাথায় রেখেই যারা বিবেকের দিকে যাবেন সেই বিষয়টার দিকেই তারা যাবেন আসলে। আমি একটু চলে যাচ্ছি আমাদের ডাক্তার শামীমা নার্গিস নীলা ম্যামের কাছে। ম্যাম, জটিলতা যেগুলো বললেন সুমাইয়া ম্যাম, যে কত ধরনের জটিলতা আছে এগুলো মাথায় রাখা দরকার, আপনি যদি একটু বলেন ম্যাম, সেক্ষেত্রে যখন আপনারা বিবেক করান কি কি সতর্কতা নেন, বা এই জটিলতাগুলো আসলে কিভাবে কমিয়ে আনা সম্ভব, কতটুকু আসলে সচেতনতা দরকার ডাক্তার এবং পেশেন্ট দুইজনেরই, একটু যদি ম্যাম এ বিষয়টা বলেন। হ্যাঁ, প্রথম যেটা আমি একটু বলি, যেটা আমাদের সচেতনতা আমি একদম আরেকটু আগে থেকে শুরু করতে চাইছি, যে আমরা যে ট্রায়ালটা দিব সেটার প্লেসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, যে কোথায় দিচ্ছি। এমন একটা জায়গায় আমাদেরকে ট্রায়ালটা করতে হবে যে যেখানে মানে যে কোনো মুহূর্তে আমরা এটাকে এই ট্রায়ালটাকে টার্নওভার করতে পারি সিজারিয়ান সেকশনে। সো সেখানে একটা অপারেশন থিয়েটার যেন থাকে প্লেসটাতে, একজন অ্যানেস্থেসিওলজিস্ট, একজন গাইনোকোলজিস্ট, একজন পেডিট্রিশিয়ান এবং 24 আওয়ার্স ব্লাড ট্রান্সফিউশন ফ্যাসিলিটিস। এই ফ্যাসিলিটিস গুলা যেই স্টেশনে আছে অনলি সেই স্টেশনেই কিন্তু আমরা শুধু ট্রায়াল দিব। আদারওয়াইজ কিন্তু একটা স্টেশনে যদি শুধু ভ্যাজাইনাল ডেলিভারি করে, সেখানে আমরা ট্রায়াল দিলাম, তারপরে কিছু একটা কমপ্লিকেশনের আসলো, তখন আমরা রেফার করলাম, এরকম কিন্তু কোনো স্কোপ নাই। আর আমরা যখন ক্রাইটেরিয়া বললাম যে এই পেশেন্টকে ট্রায়ালের মধ্যে রাখবো, ঠিক সেরকম এই প্লেসটাও কিন্তু ওটার মধ্যে পড়ে, যে এরকম একটা প্লেসে যদি আমি থাকি দেন সেখানেই শুধু আমি ট্রায়াল দিব, আদারওয়াইজ আমি ট্রায়াল দিব না।
আর নেক্সট কথা হলো যে কি কি সতর্কতা নিব। তো সেটা তো আমরা যখন অ্যান্টিনেটাল কেয়ার করছি তখনই তো আমরা দেখে নিচ্ছি কারা এই গ্রুপে আছে, এবং আমরা ইউজুয়ালি আমরা চাই যে এই গ্রুপ অফ পেশেন্টদেরকে স্পন্টেনিয়াস যেন পেইনটা ওঠে, স্পন্টেনিয়াসলি যারা যেন পেশেন্টটা লেবারে যায়। এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে অন্যান্য নর্মাল ভেজানাল ডেলিভারি ক্ষেত্রে আমরা যেটা দেখি যাদের আগে কোনো সিজারিয়ান সেকশন নাই তাদেরকে কিন্তু আমরা যে ব্যথা যদি না ওঠে তাহলে ব্যথা ওঠার জন্য আমরা কিছু মেডিসিন দিই, সেটাকে আমরা বলি ইন্ডাকশন অফ লেবার। এই ক্ষেত্রে কিন্তু এইচআর ব্যবহার আমরা বলবো যে আমরা এখানে সীমিত, এটা ব্যবহার করা যাবে না। যে তার পেইন উঠেনি আমরা পেইনের জন্য তাকে অগমেন্ট করার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন, অক্সিটোসিন, অনেক ধরনের মেডিসিন আছে, সেটার দিকে আমরা না গেলাম, কিন্তু সেটা কিন্তু আমরা ইউজুয়ালি করি না। আমরা চাই যে স্পন্টেনিয়াসলি পেইনটা আসুক। ঠিক আছে, যখন পেশেন্টের এরকম পেইন আসবে তখন পেশেন্ট আমরা অ্যাডমিট তো ডেফিনেটলি আমরা করছি, এবং এই পেশেন্টটা ভর্তির পরে আমরা কন্টিনিউয়াস ফিটাল এবং ম্যাটার্নাল মনিটরিং করব। ম্যাটার্নাল মনিটরিং ইউজুয়ালি অন্যান্য নর্মাল ভ্যাজানাল ডেলিভারিতে যেমন আমরা একটা গ্রাফের মাধ্যমে করি, সেটাকে বলে পাটোগ্রাফ। সেই পাটোগ্রাফের মধ্যে ফিটাল ম্যাটার্নাল অনেকগুলো কম্পোনেন্ট আছে, একটা পিরিয়ডিক টাইম হিসাবে আমরা ওটাকে গ্রাফ ফিল আপ করি, যাতে আমরা কন্টিনিউ বুঝতে পারি আমার মা কেমন আছে, মার প্রেশার কেমন আছে, মার পালস কেমন আছে, মার ইউরিন আউটপুট কেমন, এভরিথিং মায়ের একটা পিকচার ওখানে চলে আসে। অ্যাট দ্য সেম টাইম ফিটাসেরও অনেক পার্ট থাকে, বাচ্চার হার্টবিটটা কেমন আছে, একটা নির্দিষ্ট টাইম পর পর ওটা আমরা ফিল আপ করি। আরেকটা যেটা করতে হবে, কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং করি আমরা। একটা সিটিজি বলে আমাদের একটা মেশিন আছে, সেটা দিয়ে আমরা বাচ্চার কন্টিনিউয়াস আমরা একটা মনিটরিং করি, বাচ্চার হার্টবিটটা কেমন, বাচ্চার কোনো কষ্ট হচ্ছে কিনা, এই দুটা দিয়ে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করি। প্রথম এই মনিটরিং এর সময় আমাদের দেখতে হবে যে আমাদের মা এবং বাচ্চা নর্মাল থেকে কোথাও কোনো দিকে ডেভিয়েটেড হচ্ছে কিনা। তাহলে একটা যেটা বললাম যে আমরা যেমন ইন্ডাকশন করতে পারছি না, পেন তুলতে পারছি না, আবার ঠিক তেমন ভাবে পেইনটা অন্যান্য সময় প্রেগনেন্সিতে আমরা ডেলিভারির সময় যাদের প্রিভিয়াস সিজারিয়ান সেকশন নাই তাদের পেইনটা অ্যাডিকুয়েট না হলে কিন্তু আমরা পেইনটা বাড়ানোর জন্য কিছু মেডিসিন ইউজ করি। এই ক্ষেত্রে কিন্তু এখানেও কিছু লিমিটেশন আছে, নর্মালের মতো আমরা ওরকম ইউজ করতে ইউজুয়ালি চাই না। হ্যাঁ, খুব যদি প্রয়োজন হয় খুব কশিয়াসলি ইউজ করতে হয়, বিকজ দেখা গেছে যে স্ট্যাটিস্টিক্যালি যে এটা যদি আমরা ইউজ করি মানে ব্যথা বাড়ানোর ওষুধ, তাহলে কিন্তু রাপচারের চান্সটা অনেক বেড়ে যায়। সো এই দুটার দিক আমাদের মাথায় রাখতে হবে। তারপর লেবারটাকে আমরা অবজার্ভ করবো যে লেবারটা সুন্দর করে প্রোগ্রেস করছে কিনা। এই অবজারভেশনের মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে যেটা দেখে আমাকে বুঝতে হবে যে না, আমাকে অ্যালার্ট হতে হবে। সাপোজ যখনই আমরা সিটিজি করছি, ফিটাল মুভমেন্টটা দেখতে পাচ্ছি, এটা যদি আমাদের অ্যাবনর্মাল সিটিজি রিপোর্ট হয়, যখনই এটা অ্যাবনর্মাল হবে তখনই আমাদের মাথায় স্ট্রাইক করবে না, এটাকে আমরা ট্রায়ালে যেতে পারবো না, আমার ফিটাস এখন কম্প্রোমাইজ হচ্ছে কোনো একটা কারণে। 2 নম্বর হলো আমি যদি সাডেন দেখি যে মায়ের কন্ট্রাকশনটা একটা রিদমিক আকারে হয়, যেমন একবার একটু কন্ট্রাকশন হলো, ইন বিটুইন কন্ট্রাকশন একটা রিল্যাক্সেশনে থাকে, এটা হলো নর্মাল ইউট্রাইন কন্ট্রাকশন ডিউরিং ডেলিভারি। এটা দেখা যাবে যে হঠাৎ করে একদম কন্ট্রাক্টেড হয়ে আছে, ইন বিটুইন কোনো রিল্যাক্সেশন নেই, এটাও একটা খারাপ একটা সিমটম। আরেকটা আমরা করতে পারি, সাডেন দেখা যাবে যে তার পেইনটা চলে গেছে। অনেক সময় দেখা যায় রাপচারটা হয়ে গেলে বেবিটা যখন মানে ওই অংশটা দিয়ে বের হয়ে আসে, দেখা যায় যে পেশেন্ট সাডেন রিলিফ হয়ে যায় পেইনে। এটাও আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা সিমটম, আমাদের খেয়াল করতে হবে যে পেশেন্টের এটা হলো কিনা। আরেকটা ইম্পর্টেন্ট হলো সাডেন আমি দেখি ফিটাল হার্ট সাউন্ড পাচ্ছি, হঠাৎ করে দেখবো যে ফিটাল হার্ট সাউন্ড পাচ্ছি না, বাচ্চার হার্ট বিটটা আমরা শুনতে পাচ্ছি না, অথবা যেখানে পাচ্ছিলাম সেখানে হচ্ছে না, অথবা হঠাৎ করে সাডেন প্রফিউজ ব্লিডিং হচ্ছে, অথবা তার হেমাচুরিয়া হচ্ছে, ইউরিন দিয়ে ব্লাড আসতেছে, তার হঠাৎ করে প্রেশার কমে গেছে, হ্যাঁ পালস বেড়ে গেছে, এগুলা কিন্তু কন্টিনিউয়াস আমাকে মনিটর করতে হবে। এগুলা কোনো একটা হলেই কিন্তু আমাকে অ্যালার্ট হতে হবে, আমাকে কিন্তু ডিসিশন নিতে হবে যে আমাকে এটা তাহলে আমার ভালো প্রোগ্রেস হচ্ছে না, সো আমাকে এখন একটা ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের দিকে মুভ করতে হবে। এই পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে ডেলিভারির সময়। আর যদি দেখি না এভরিথিং ইজ নর্মাল, খুব সুন্দর আগাচ্ছে, প্রোগ্রেস খুব ভালো হচ্ছে, সেই ক্ষেত্রে অন্যান্য ডেলিভারি থেকে একটু যেটা করি আমরা যেটাকে বলি সেকেন্ড স্টেজ অফ লেবার, মানে যখন নাকি জরার মুখটা পুরোপুরি খুলে যায় তখন ওটাকে আমরা বলি সেকেন্ড স্টেজ অফ লেবার। ওই স্টেজটাকে আমরা করি কি, ওটাকে ইউজুয়ালি আমরা 2 আওয়ার্স বলি, 2 আওয়ার্স পর্যন্ত এটা নর্মাল, ওইটাকে আমরা চাই একটু কাট শর্ট করতে, যে 2 ঘন্টা ধরে পেশেন্ট এক্সপালসিভ ফোর্স দিবে, যেহেতু অলরেডি ইউট্রাস একটু কাটা আছে, তো ওইটাকে আমরা যখন দেখি যে না সুন্দর বাচ্চা মাথাটা একটু নেমে গেছে, মাও কন্ট্রাকশন দিচ্ছে, মাকে একটু হেল্প করার জন্য আমরা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করি, সেটাকে বলি আমরা এই সেকেন্ড স্টেজটাকে একটু কাট শর্ট করি, একটু ছোট করে একটু অ্যাসিস্ট করি আমরা ডেলিভারিটাকে, ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা সময় ডেলিভারিটা করাই আর কি। এটা আমরা করতে পারি সেকেন্ড স্টেজে। আর ডেফিনেটলি যেহেতু ডেলিভারি পরে আমাদেরকে মেটিকুলাসলি চেক করতে হবে যে ব্লিডিং বেশি হচ্ছে কিনা, পেশেন্ট স্টেবল আছে কিনা,
যেহেতু এটা একটা রাপচার হওয়ার বা মানে ওই উনটা উইক হওয়ার একটা সম্ভাবনা আছে, এভাবে আমরা একটু ফলো আপ করতে পারি। তো ভালো একটা বিষয় এটাই যে আমরা যদি যে কটা পয়েন্টটা বললাম প্রত্যেকটা যদি আমরা টাচ করে যাই, তাহলে দেখা যায় যে 60 থেকে 70% কিন্তু আমরা ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন করতে পারি, আমাদের ফেইল হয় না, মানে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনে যেতে হয় না। আর একেবারেই হয় না তাও বলা যাবে না, রাপচারের ইনসিডেন্স কিন্তু 0.5%, এবং যার জন্য এটা হবে তার জন্য তো 100%। সো প্রত্যেকটা বিষয়কে মাথায় জি রেখে অবশ্যই ম্যাম। আমাকে পেশেন্টকে একটা ভালো আউটকাম দেওয়ার জন্য তো আমরা চেষ্টা করবো, এই প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু আমাকে মাথায় রেখে মুভ করতে হবে। জি অবশ্যই ম্যাম। এবং আমার আরো প্রশ্নের উত্তর আপনার এই প্রশ্নের মধ্যেই চলে এসেছে, যেমন এটি সব জায়গায় হয় কিনা। ম্যাম যেভাবে বললেন যেখানে সিজারিয়ান সেকশন অ্যাভেইলেবল, সাথে সাথে ডিসিশন নেওয়া যাবে এবং নিউনেটোলজিস্ট গাইনোকোলজিস্ট একদম প্রেজেন্ট থাকবে, অ্যানেস্থেসিওলজিস্ট। দর্শক, আজ আমরা কথা বলছি সিজারিয়ান সেকশনের পরে নর্মাল ডেলিভারি আদৌ সম্ভব কিনা, কাদের ক্ষেত্রে সম্ভব, কোনো জটিলতা আছে কিনা, এই সবগুলো বিষয় নিয়েই আজ আমরা কথা বলছি। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে লাইভ চলাকালীন সময় কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারেন দর্শক। আজ আমাদের সাথে এক্সপার্ট গেস্ট হিসেবে দুজন সংযুক্ত আছেন। আমাদের সাথে আছেন ডাক্তার সুমাইয়া বারী, তিনি অ্যাসোসিয়েট প্রফেসর অবস্টেট্রিক এবং গাইনোকোলজি ডিপার্টমেন্ট, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আরো আছেন ডাক্তার শামীমা নার্গিস নীলা, তিনি অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট হিসেবে আছেন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, এবং তিনি ট্রেইনড ইন ল্যাপারোস্কোপি, কলপোস্কোপি অ্যান্ড ইনফার্টিলিটি। আমি আবার আলোচনায় চলে যাচ্ছি। আমি এবার যাচ্ছি ডাক্তার সুমাইয়া বারী ম্যামের কাছে, কিন্তু তার আগে বোধহয় আমাদের দু একটা প্রশ্ন এসেছে, আমি একটু প্রশ্নগুলো নিচ্ছি। আহ আমাদের কাছে দেব পল প্রশ্ন করেছেন। দেব পল আমাদের একজন সার্জন, সার্জারি স্যার দেব প্রসাদ পল। সুমাইয়া ম্যামের কাছেই তার প্রশ্ন। স্যার প্রশ্ন করেছেন খুব সম্ভবত সবাইকে জানানোর জন্য এই প্রশ্নটা, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ এলিউসিএস? কোশ্চেন টু সুমাইয়া বারী। তার ম্যামের কাছে এই প্রশ্নটি রেখেছে যে আসলে এলিউসিএস এর অ্যাডভান্টেজ কি, বা সিজারিয়ান সেকশন আপনারা কাদের ক্ষেত্রে করেন? একটু ম্যাম সবার উদ্দেশ্যে আপনি বলেন। প্রথমেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রফেসর দেবপল, যিনি আমাদের সাথে আজকে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, উনি আমাদের এনাম মেডিকেল কলেজেই সার্জারিতে প্রফেসর হিসেবে আছেন, এবং আমাদের সাথে উনি অত্যন্ত মানে সহানুভূতির সাথে মিশে আছেন। এজন্য বলছি যে আপনারা সবাই জানেন এনাম মেডিকেল কলেজ একটা টারশিয়ারি রেফারেল সেন্টার, এবং আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে ইমার্জেন্সি কেস ম্যানেজ করতে হয়, যেগুলো বাইরে থেকে রেফার্ড হয়ে আসে রাপচার ইউট্রাস নিয়ে, সিজারের পর বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে, এবং সেখানে দেখা যায় ব্লাডার ইনজুরি, ইউরেটার ইনজুরি, বাউল ইনজুরি, এরকম ঘটনাও আছে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে দেবপল দা আমাদের সাথে সবসময়, যে কোনো সময়, যে কোনো বিপদ, এবং ইভেন সেটা যদি অফিস আওয়ারের বাইরেও হয়, দাদা ছুটে এসে আমাদেরকে সাহায্য করে। এজন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দাদা একটা সুন্দর প্রশ্ন করেছে, আসলে লোয়ার ইউট্রাইন সেগমেন্ট সিজারিয়ান সেকশন এটা সুবিধা কি? আচ্ছা, একটু আগে আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করেছি যে আমাদের জরায়ুটাকে যদি আমরা দুভাগে ভাগ করি, একটা আপার সেগমেন্ট উপরের অংশ, আর একটা নিচের অংশ। লোয়ার ইউট্রাইন সিজারিয়ান সেকশন যেটা, সেটাতে বোঝাচ্ছে মেইনলি জরায়ুর নিচেই আমরা নিচের অংশটাতে ইনসিশনটা দিব। তাহলে কি হবে, সেটার হিলিংটা ভালো হবে, ব্লিডিংটা কম হবে, রিকভারিটাও আর্লি রিকভারি হবে। আর দাদা বলেছে সিজারিয়ান সেকশন করার অ্যাডভান্টেজ। দাদা আমরা তো সিজারিয়ান সেকশন ইন্ডিকেশন নিয়ে করি দাদা। কারণ কি, রোগীর যদি দেখা যাচ্ছে যে পেলভিসটা ছোট, বেবিটা অনেকক্ষণ ধরে ওদিক দিয়ে আসছে না, অথবা বাচ্চার অলরেডি ডিস্ট্রেস তৈরি হয়ে গেছে, মা তখন একদম আর্লি লেবারে অথবা ফার্স্ট স্টেজে, অ্যালাউ পুরোপুরি টাইমটা আমি অ্যালাউ করলে বাচ্চা খারাপ হয়ে যাবে, অথবা ফুলের লোকেশন, প্লাসেন্টাল লোকেশন ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কজ। এবং আমি এই প্রোগ্রামের মাধ্যমে যেটা জানাচ্ছি, আমাদের এনাম মেডিকেল কলেজে কিন্তু খুব কমই দেখা যাচ্ছে যে মানে ক্লিন কাট কেস আমরা করছি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আগের 2-3টা সিজার হয়ে অলরেডি এবার প্লাসেন্টাটা একেবারে জ্বরের মুখে, যেটাকে প্লাসেন্টা প্রিভিয়া বলি, সেভাবেই হয়ে এসছে। সেই ক্ষেত্রে যদি আমরা তাকে সিজারিয়ান সেকশন না করি, দেখা যাবে যে ওই ডেলিভারি অ্যালাউ করলে পেশেন্ট ব্লিডিং হয়ে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, মা বাচ্চা দুজনেরই লাইফ একেবারে হেল। এই জন্য দেখা যাচ্ছে যে কিছু কিছু কারণ আছে যেটার কারণে আমাদেরকে সিজারিয়ান সেকশনের ডিসিশন নিতে হয় টু সেভ দ্য মাদার অ্যান্ড বেবি। এটা হচ্ছে কথা। আমি জানি না দাদা কি এই প্রশ্নটাই করেছে কিনা, এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ।
এবং আমি তামান্না আরেকটু অ্যাড করতে চাই, আপা খুব সুন্দর করে তখন বলছিল যে ট্রায়াল অফ লেবার আফটার সিজারিয়ান সেকশন। আমরা কিন্তু আমাদের এনাম মেডিকেল কলেজে দেখা যায় যে অলরেডি পেশেন্ট আগের একটা দুটো সিজার আছে, সে একেবারে লেবার পেন নিয়ে এমন একটা অবস্থায় এসেছে যে তাকে লেবার রুমে নিতে নিতে দেখা যাচ্ছে ডেলিভারি হয়ে গেল, এরকমও কিন্তু পাই। এগুলো ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হয়। তার মধ্যে একটা প্রধান হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে ডেলিভারিটা হয়ে গেল কিন্তু ফুলটা আটকে থেকে গেল। আগের সিজারিয়ান সেকশন থাকলে অবশ্যই তাকে এন্টিনাটালি একজন ভালো আল্ট্রাসোনোগ্রাফির কাছ থেকে সোনোগ্রাফি করে জানতে হবে তার ফুলের পজিশন কোথায়। কারণ ফুলটা যদি তার আগের স্কারের ভিতর লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ফুল আর নর্মাল ডেলিভারি হলো কিন্তু সেই ফুল ডেলিভারি হবে না, সেটা হতে না না হলে কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়ে মায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। কাজেই কেউ যেন কখনো, এবং তা আমি আরো একটা জিনিস জানাতে চাই, আমার বিশ্বাস যে এই প্রোগ্রাম আমাদের সবাই দেখেন এবং যারা রুরাল এরিয়া আছেন তারাও দেখেন, অনেকে কিন্তু সাহস করে বাসায় বসে বসে এই আগের একটা দুটো সিজার তাকে ইন্ডাকশন দেয়। আপা যেটা বলছিলেন যে আমরা কিছু মেডিসিন ইউজ করি, সেটা অক্সিটোসিন, মিসোপ্রোস্টল, এগুলো দিয়ে আমরা লেবারটাকে ত্বরান্বিত করার চেষ্টা করি। তারা অলরেডি ওগুলো করে আমাদের সেন্টারে যখন আসে বাই দিস টাইম আমরা যেটা পাই দেখা যাচ্ছে যে জরায়ুটা ফেটে বাবুটাও নাই, মায়ের অবস্থাও খারাপ এবং পেশেন্টকে আইসিইউতে ভর্তি করতে হয়, তাকে ওয়ার্ডেও আনা যায় না, এতটা ক্রিটিক্যাল অবস্থায় আসে। তারপর দেখা যায় যে অনেক কষ্ট করে, যেহেতু আমাদের মেডিকেল কলেজ, আমাদের ব্লাডের প্রবলেম হয় না, স্টুডেন্টদের কাছ থেকে ব্লাড নিয়ে রাত দুপুরে হলেও আমাদেরকে এগুলো ম্যানেজ করতে হয়। কাজে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ ফর অল দ্য পিপল যারা এই অপস প্র্যাকটিস করছেন। আমাদের অনেক গ্রামের দায়রা আছেন, তারা কিন্তু সাহস করে আগে সিজার আছে তারপরেও ভ্যাজানাল ডেলিভারি করার জন্য ব্যথা উঠলে বাসায় স্যালাইনের মধ্যে অক্সিটোসিন দিয়ে চেষ্টা করেন, কিন্তু এটার অনেক রিস্ক। একটা ভ্যাজানাল ডেলিভারি করার জন্য সিজারিয়ান সেকশনের পর অবশ্যই কিন্তু তাকে হসপিটাল ডেলিভারি করতে হবে। এটাও হচ্ছে ভিউয়ার্সদের জন্য একটা মেসেজ। জি, অবশ্যই ম্যাম। এবং আমি আরো একটু বলতে চাই যে এই সিজারিয়ান সেকশন এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটি অভূতপূর্ব আবিষ্কার, এবং এর মাধ্যমে এই ম্যাটারনাল এবং যে ফিটাল মর্টালিটি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। কিন্তু তাদের ক্ষেত্রে সিজারিয়ানের সিদ্ধান্ত আমাদের অবস্টেট্রিশিয়ানরা দিয়ে থাকেন, যাদের আসলে ইন্ডিকেটেড সিজারিয়ান যাদের প্রয়োজন এবং যাদের মা এবং বাচ্চার ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে। এবং এই সিজারিয়ানের যে সাইড ইফেক্ট গুলো আছে সেগুলো কমানোর জন্যই কিন্তু পরবর্তী আমাদের যে অবস্টেট্রিশিয়ানরা চেষ্টা করে যাচ্ছেন এই বিভাগের প্রসঙ্গটি নিয়ে আসতে, যে যাদের অলরেডি একবার সিজার হয়েছে তাদেরকে এই দিকে আনা যায় কিনা এই সতর্কতাগুলো মেনে। অনেক ধন্যবাদ আমি দেবপ্রসাদ স্যারকে জানাচ্ছি, তিনি আমাদের এই আয়োজনটি দেখছেন এবং আমাদের সাথে পার্টিসিপেট করেছেন। আমার পক্ষ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমি একটু চলে যাচ্ছি আমাদের শামীমা নার্গিস নীলা ম্যামের কাছে। ম্যাম, আপনার কাছে যাওয়ার আগে আমাদের আরো দু একটা প্রশ্ন আছে, আমি একটু নীলা ম্যামের কাছে প্রশ্নগুলো রাখি। চিন্ময় মন্ডল তিনি একটি প্রশ্ন করেছেন, ম্যাডাম বর্তমান সময়ে নর্মাল ডেলিভারি থেকে সিজার ডেলিভারি বেশি কেন? এবং তাসলিমা সুপ্রা নামে আরো একজন প্রশ্ন করেছেন, দ্বিতীয় সিজারের পরে নর্মাল করা যায় কিনা? শামীমা নার্গিস নীলা ম্যাম, আশা করি আপনি দুটো প্রশ্নই শুনতে পেরেছেন। যে একজন জানতে চাচ্ছেন সিজারিয়ানের হার বাড়ছে কেন, আরেকজন জানতে চেয়েছেন দ্বিতীয় সিজারের পরে নর্মাল সম্ভব কিনা। যদিও আপনাদের আলোচনায় কিছুটা উঠে এসেছে, তারপরে যদি ম্যাম আরো একটু বলেন আমার এটা। সিজারিয়ান সেকশনের হার হ্যাঁ একটু যে বাড়েনি তা বলবো না, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি যেটা বলবো যে ডক্টরদের ডিসিশনটাও একটা ব্যাপার। আমাদের অবশ্যই উচিত যে একদম যেটা ইন্ডিকেটেড সেভাবে আমরা সিজারিয়ান সেকশনটা করবো, এবং আমি আমি আশা করি আমরা সেটাই করি। আর বেড়েছে যে বলবো যে অনেক সময় কিন্তু পেশেন্টরাও এখন আর রিস্ক নিতে চান না। হ্যাঁ, স্বাভাবিক কথা, যখনই আমাদের কোনো একটা প্রবলেম অ্যারাইজ করে পেশেন্টের সাথে আমরা যখন শেয়ার করি, হ্যাঁ, তখন কিন্তু পেশেন্টরাও অত সাহস করে নর্মাল ডেলিভারির দিকে যেতে চান না। তারাও কিন্তু একটু রিস্ক হলে কিন্তু পুরোপুরি রিস্কটা ডক্টরের রিস্কটা নিয়ে যাবেন তা কিন্তু না, আমাদের কিন্তু পেশেন্টকে কাউন্সিল করতে হয় যে এরকম অবস্থা, এখানে এরকম একটা চান্স আছে, বা এরকম বাচ্চা একটু প্রবলেম হতে পারে, আমরা একটু দেখি। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে কিছু পার্সেন্ট পেশেন্ট ইলেকটিভ সিজারের দিকেই যেতে চান।
আর এখন আগে যেমন এটা কিন্তু সত্যি কথা, আগে বেবিও হতো অনেকগুলা, এখন একটা দুটা বাচ্চা নেয় ইয়াং জেনারেশন এরা, এবং তারা এই নর্মাল ডেলিভারি চাইতে সিজারিয়ান সেকশনের দিকেই যেতে চায়। কিন্তু আমাদেরও উচিত, আমরাও কাউন্সিল করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দুটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটাই আছে। তো এই এই আর কি, আমি ডক্টরস পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে আমরা চেষ্টা করি যে ইন্ডিকেটেড কেস যেটাতে লাগবেই সিজার সেটা করার জন্য, এবং অনেক সময় কিছুটা রিস্ক থাকে নর্মাল ডেলিভারি, সেই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা পেশেন্টের সাথে ডিসকাস করি, তাতে যেসব পেশেন্টরা অনেক সময় অ্যাগ্রি করেন তাদেরকে আমরা নর্মাল ডেলিভারি ট্রায়াল দিই। ডিউরিং ট্রায়াল প্রসেসে যদি কোনো ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করে বা কোনো রকম প্রবলেম আমরা ফেস করি, তখন সেটাকে আমরা ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনে নিয়ে যাই। আর কিছু কিছু পেশেন্ট শুরুতেই বলে যে না, আমরা ট্রায়ালে যেতে চাই না। মোট কথা সব আমাদেরও কিছু ফ্যাক্টর আছে, পেশেন্টদেরও এখন মানসিকতা একটা ফ্যাক্টর আছে, দুটো মিলে সিজারিয়ান সেকশনের রেট বেড়েছে, এটা ঠিক। কিন্তু এখন কিন্তু সুমাইয়া যেটা বললো, এখন কিন্তু পেশেন্টরা ভেজানাল ডেলিভারির দিকে কিন্তু যাচ্ছে। আমি বলবো না যে খুব যে একদম রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, বাট এই ট্রেন্ডটা কিন্তু শুরু হয়েছে। পেশেন্টরা এখন বুঝতে শিখেছে, পেশেন্টকে কাউন্সিল করলে তারা এটা অ্যাকসেপ্ট করছে, এবং ভেজানাল ডেলিভারির সংখ্যা কিন্তু আগের তুলনায় বেড়েছে। আর সেকেন্ড যে প্রশ্নটা ছিল, যে সেকেন্ড প্রশ্নটা যেন কি ছিল আমাদের? ম্যাম, দ্বিতীয় সিজারের পরে নর্মাল ডেলিভারি করানো সম্ভব কিনা? নর্মাল ডেলিভারি এটা আমরা করা একেবারে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন নাই, তবে আমরা যদি চিন্তা করি যে কমপ্লিকেশন কম হবে, সাকসেস রেট বেশি হবে, এরকম বিভিন্ন স্টাডি করে দেখা গেছে এই যে একটা যদি প্রিভিয়াস 1 সিজারিয়ান সেকশন থাকে তার সাকসেস রেটও বেশি, তার কমপ্লিকেশন রেটও কম। সো এই দিক থেকে চিন্তা করে আমরা সেকেন্ড সিজারের পরে নর্মাল ভেজানাল ডেলিভারি ট্রায়ালে আমরা ইউজুয়ালি যেতে চাই না, যেহেতু কমপ্লিকেশনের রেটটা বেশি হয়। সো আমরা একটু কনজারভেটিভই থাকি, অতটা বেশি ওভার এনথুজিয়াস্টিক হয়ে উপকারের চাইতে অপকারটা না করি আমার পেশেন্টের জন্য। হ্যাঁ, এই মেসেজটা কিন্তু দিতে হবে, হ্যাঁ, সোসাইটিতে এই মেসেজটা দিতে হবে। এবং ভেজানাল ডেলিভারি চাবো আমরা, ঠিক আছে, বাট নট এটা যে বাচ্চার ক্ষতি করে, মায়ের ক্ষতি করে হলেও আমার ভেজানাল ডেলিভারি করতে হবে, ইট ইজ নট লাইক দ্যাট। হ্যাঁ, আমাদের আউটকামটা অবশ্যই চিন্তা করতে হবে, আউটকামটা আমাকে ভালো একটা আউটকাম দিতে হবে। এই আউটকামটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ভেজানাল ডেলিভারি হলে ডেফিনেটলি অনেক সুবিধা, যে পেশেন্টের হসপিটাল স্টে কম, পেশেন্টের মরবিডিটি কম, পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশন কম লাগছে। সবচেয়ে বড় কথা হলো ওর রিপ্রোডাক্টিভ লাইফটাকে আমরা আর একটু প্রশস্ত করতে পারি এভাবে যে ওর একটা সিজার কম লাগলো, তাহলে পরবর্তীতে ও আরো প্রেগনেন্সি নেওয়ার একটা চান্স তো থাকছেই। ইভেন সিজারের পরে অ্যাবনর্মাল প্লাসেন্টেশন, যেটা সুমাইয়া বললো, সিজার যত বাড়ে প্লাসেন্টাল অ্যাবনর্মাল প্লাসেন্টেশনের রেট কিন্তু তত বাড়ে, মানে প্লাসেন্টা পিভিয়া হওয়া, প্লাসেন্টা ইনকিটা, পারকিটা যেটা বলি যে আমরা, এগুলা হলে প্লাসেন্টা অ্যাবনর্মালিটি, এগুলো হলে কিন্তু পরবর্তীতে সিজার করতেই হয়। এবং এটা ম্যানেজ অনেক সময় এত কমপ্লিকেটেড হয়ে যায় যে মা বাচ্চা দুজনকেই আমাদের হারাতে হয়, ম্যাটার্নাল মর্টালিটি, পেরিনেটাল মর্টালিটি রেট অনেক বেড়ে যায়। সো আমরা যদি সিজারটা কমাতে পারি, ডেফিনেটলি এটা অবশ্যই পেশেন্টের জন্য অনেক অনেক বেনিফিশিয়াল। হ্যাঁ, আমরা অবশ্যই ট্রাই করবো, আমরা চাই আমরা যেন যে লেভেলে আছি সেই লেভেলে যদি আমার এরকম ফ্যাসিলিটিস থাকে এবং পেশেন্ট যদি কোঅপারেট করে, এবং অবশ্যই কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পেশেন্টের কাছ থেকে কিন্তু আমরা ইনফর্মড রিটেন কনসেন্ট নিয়ে রাখবো, লিখিত কনসেন্ট নিয়ে রাখবো, যে আপনাকে আমি ওভারঅল সব ডিসকাস করেছি, কি কি কমপ্লিকেশন হতে পারে, কি কি হতে পারে, এটা রিটেন কনসেন্ট রেখে কিন্তু আমাকে এই প্রসেসটাতে আগাতে হবে। অবশ্যই ম্যাম। এবং যেটা বলছিলেন যে সিজারিয়ান এর রেট কেন বেড়েছে, এখন সবাই নর্মাল ডেলিভারি দিকে যাচ্ছে, আশা করি যে দর্শক ভাইটি প্রশ্ন করেছেন আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছেন। আমরা আসলে আয়োজনের একদম শেষে চলে এসেছি, একটু যাচ্ছি আবার আমাদের সুমাইয়া বাড়ি ম্যামের কাছে। ম্যাম, খুব কমন একটা প্রশ্ন, অলরেডি একজন দর্শক এই প্রশ্নটি করেছেন, নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি করানোর জন্য অনেকে বিভিন্ন রকম ব্যায়াম করেন, সেক্ষেত্রে যাদের একটা সিজার রয়েছে এবং তারা বিব্যাকের দিকে যাচ্ছেন, হয়তো অ্যান্টিনেটাল পিরিয়ডে করাবেন সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে তো আসলে এই এক্সারসাইজ করা মানে গুলো করা যাবে কিনা, একজন দর্শক এই প্রশ্নটা করেছেন, একটু যদি খুব ছোট করে বলেন ম্যাম, আমরা আসলে একজন শেষে চলে যাচ্ছি। আমি প্রথমেই সেই দর্শককে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য, বিকজ আজকের এই প্রোগ্রামের এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, যে তাহলে কিভাবে ভ্যাজাইনাল বার্থ বাড়ানো যাবে
সেটা ফার্স্ট ডেলিভারি, নর্মাল ডেলিভারি হোক অথবা সিজারিয়ান সেকশনের পরেই হোক। আমি নার্গিস আপার সাথে একটু যুক্ত করতে চাচ্ছি, যে ভাইয়াটা ফোন বলেছিলেন, প্রশ্ন করেছিলেন কেন এত সিজার রেট বেড়েছে। এটার আরো একটা কারণ হচ্ছে আমাদের দেশে আজকাল মেয়েরা প্রথম প্রেগনেন্সিটি নেয় বেশি, সাধারণত 30 বছরের পর, 35 ইয়ার্স এর কাছে দেখা যায় তাদের ফার্স্ট প্রেগনেন্সি। এই সময়তে কিন্তু দেখা যায় যে একটা পেলভিক তৈরি হয়, যেটা ভ্যাজিনাল ডেলিভারিতে অনেক সময় মানে ভালো মতো কাজ করে না। সেকেন্ড যেটা, তারা সেডেন্টারি লাইফস্টাইল, অনেকেই লাইফ লিড করে, সেই সেডেন্টারি লাইফস্টাইলে কিন্তু তারা ওবেজ হয়ে যায়, তাদের এক্সেসিভ বডি ওয়েট হয়ে যায়। যেই ওবেসিটি বা এই স্থূলতা, এটা কিন্তু দেখা যায় যে এটাও নর্মাল ডেলিভারির পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। তৃতীয়ত যেটা, এক্সারসাইজ, তারা কিন্তু টোটালি কোনো রকম এক্সারসাইজ করে না। হাঁটাহাঁটি করলেও অনেক সময় দেখা যায় মা বা শাশুড়ি সাথে নিয়ে আসলো, বললো ম্যাডাম ও তো সারাদিন শুয়েই থাকে, আপনি কি সারাদিন শুয়ে থাকতে বলেছেন, এরকমও কিন্তু হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু কাটিয়ে উঠতে হবে। দেখা যাচ্ছে শুয়ে শুয়ে তারা মোবাইল টিপছে, বিভিন্ন চ্যাট করছে, কিন্তু তাদের কিন্তু মানে এক্সারসাইজটা হচ্ছে না। তো এগুলো থেকে উঠে আসতে হবে। হ্যাঁ, তো যিনি বলছিলেন যে তাহলে ভ্যাজাইনাল বার্থটা কিভাবে বাড়া যাবে, আপনি যদি প্ল্যান করে থাকেন যে আপনার ফার্স্টে সিজারিয়ান সেকশন, সেকেন্ডটা আপনি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে প্রথম কাজ হবে যেটা, আপনার আইডিয়াল বডি ওয়েটটা মেনটেন করা। আপনার এজটা 35 এর আগেই আপনাকে সেকেন্ড বেবিটা নিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, ওটা যেন অবশ্যই ফার্স্ট বেবির থেকে 18 মাস পরে হয়। তৃতীয়ত হচ্ছে ফুড হ্যাবিটটা এমন হতে হবে যেন এক্সেস ওয়েট গেইন না হয় এবং ফ্যাটটা কম হয় বডিতে, এবং এক্সারসাইজটা রেগুলার করতে হবে। রেগুলার এক্সারসাইজ করলে কিন্তু বডির ফিজিক্যাল মেন্টাল দুটো ফিটনেসই থাকে। এবং সবচেয়ে বড় কথা, পেশেন্টের কিন্তু এই মেন্টাল কনফিডেন্টটা থাকতে হবে যে না, আই ক্যান, মানে সে পেইনটা সে অ্যাবজর্ব করতে পারবে, আই ক্যান অ্যালাউ দ্য পেইন ডিউরিং মাই লেবার। এই যে তার ফিলিংসটা, তার যে মোটিভেশনটা, এটা খুবই দরকার। এটা যদিও খুবই আনফরচুনেট, আমি কিন্তু এরকমও পাই, আপনি বিশ্বাস করেন না, গতদিনই আমার এক পেশেন্ট কিন্তু মেন্টালি স্টেবল ছিল থ্রু আউট দ্য প্রেগনেন্সি। ওকে আমি রেগুলার এন্টিনেটাল চেকআপেও বলেছে ম্যাডাম আমি নর্মাল ডেলিভারি চাই, সেভাবে আমি কিছু এন্টিনেটাল এক্সারসাইজ তাকে ইউটিউবে দেখতে বলেছি, সে এক্সারসাইজ গুলো করেছে, তার বাচ্চার পজিশন এভরিথিং ইজ ফাইন। বাট ওর যখন লেবার পেন স্টার্ট হলো, তখন একটু অল্প লেবার পেনেই সে দেখা যাচ্ছে যে খুবই অস্থির হয়ে গেল, তার সাথে যারা গার্জিয়ান থাকলো তারাও খুব অস্থির হয়ে গেল। এই অস্থিরতাটা করা যাবে না, কারণ যখন তারা এরকম প্যানিক হয়ে যাচ্ছে, পেশেন্টকে প্যানিক করে দিচ্ছে, তখন আমরা অবস্টেট্রিশিয়ানরাও কিন্তু একটু অস্থির হয়ে যাচ্ছি। কারণ কি, আমরা জানি না একটা লেবার পেন, একটা প্রাইমি যে প্রথম মা হয়েছে, তার কিন্তু অ্যাক্টিভ লেবারে গিয়ে বেবি হতে হতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। 10-12 ঘন্টা এই অ্যাক্টিভ লেবারে যাওয়ার আগেই যদি আপনি আপনার রোগীকে হসপিটালে ভর্তি করেন, আর সেখান থেকে আপনি টাইম কাউন্ট করেন, না ম্যাডাম আমি তো 2 দিন হলো ভর্তি করেছি, আসলে যখন ভর্তি করেছেন তখন হয়তো ট্রু লেবার পেন ছিলই না। এই জিনিসগুলো একটু জানতে হবে, একটু কনসিডার করতে হবে। এবং আসুন আমরা ভ্যাজাইনাল ডেলিভারি রেট বাড়ানোর জন্য সবাই যারা আছেন প্রেগনেন্ট মা, তারা আরো একটু জানি, আমাদের আইডিয়াল বডি ওয়েটটা মেনটেন করি, 35 বছরের আগেই যেন হয়, রেগুলার এক্সারসাইজটা হয়, ডায়েটিংটা ঠিক মতো হয়, এবং সে রেগুলারলি তার চেক আপটা করবে। কারণ আমরা কিন্তু এখন প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে কোমরবিডিটি পাই, সেটা কি, হাইপারটেনশন, ডায়াবেটিস, খুবই কমন। পেশেন্ট আসছে তার হাই প্রেশার অথবা ডায়াবেটিস, এগুলো হওয়া যাবে না। এই কমপ্লিকেশন গুলো থাকলেও কিন্তু এগুলো লেবারকে হ্যাম্পার করে। লেবারের সময় মনিটর করতে গিয়ে দেখি সিটিজি খারাপ আসতেছে, তার মানে ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, এটাও কিন্তু তাকে প্রথম থেকেই কন্ট্রোল করতে হবে। এটার জন্য কিন্তু আরো যেটা দরকার, প্রি কনসেপশনাল কাউন্সেলিং। তাকে প্রেগনেন্সি নেওয়ার আগেই তাকে প্রি কনসেপশনাল কাউন্সেলিং এর মাধ্যমে তার বডি ওয়েট, তার প্রেশার থাকলে সেটা কন্ট্রোল করতে হবে, তার ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোল করতে হবে, এভরিথিং কন্ট্রোল করে দেন শি শুড গো ফর প্রেগনেন্সি। তাহলেই কিন্তু সেই প্রেগনেন্সিটার আউটকাম ভালো হবে এবং তার ভ্যাজিনাল ডেলিভারিটাও পসিবল হবে। জি, অবশ্যই ম্যাম, এবং আপনি যে পরামর্শগুলো দিলেন আশা করি যারা দেখছেন তাদের অনেক কাজে আসবে। আমরা একদমই শেষে চলে এসেছি। ডাক্তার শামীমা নার্গিস নীলা ম্যাম, আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ থাকে, আমরা শেষে একদম আপনার পরামর্শটা দিয়ে শেষ করবো ম্যাম। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই, প্রেগনেন্সি অবস্থা, প্রেগনেন্সি নেওয়ার আগেই আমরা চাইবো আপনারা ডক্টরদের সাথে এসে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিংটা নিয়ে
নিয়ে যাবেন, এটা আমাদের দেশে একদমই নাই। সেটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হলো অবশ্যই রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে পেশেন্টরা আসবে এবং আমরা যেভাবে তাদেরকে চলতে বলবো সেভাবে চলবেন এবং তারা যদি আমাদের সাথে কোঅপারেটিভ হন, সুমাইয়া যেগুলো বললো, এই যেগুলো রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ, তারপর ডায়েটারি হ্যাবিটটা নর্মাল থাকতে হবে, অবশ্যই বিএমআইটা নর্মাল থাকতে হবে এবং তার যদি কোনো কোমরবিডিটি আসে সেটা আমরা আগে থেকে ট্রিট করব। এই পয়েন্টগুলো অবশ্যই দর্শকদের জানতে হবে এবং তারা যেন আবার এটাও ঠিক যে এই প্রোগ্রামটা দেখার মাধ্যমে তাদের জন্য এই রং কনসেপশনটা না হয় যে আমার আগের একটা সিজারিয়ান সেকশন আছে, আমার নর্মাল ডেলিভারি হবেই বলে কিন্তু কথা নেই। এখানে অনেকগুলা ফ্যাক্টর আছে, ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। গাইনোকোলজিস্ট যদি মনে করেন যে আপনি সুইটেবল ক্যান্ডিডেট, দেনই আমরা সেটা আপনি সেই দিকে যাবেন, তাতে আপনারও ভালো হবে, আপনার সন্তানের জন্যও ভালো হবে। আমরা চাইবো যে আপনারা সচেতন হন, আপনারা সচেতন হবেন, আমরাও আপনাদের জন্য সহযোগিতা করব। আমরা 2 হাত বাড়িয়ে আছি, আমরাও চাই সিজারিয়ান সেকশনের রেট কমুক, নর্মাল ডেলিভারি রেট বাড়ুক। দুজনে মিলে আমরা একসাথে কাজ করলে অবশ্যই আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পারবো। জি অবশ্যই ম্যাম, এবং আমরা সাধুবাদ জানাই আপনাদের এই প্রোগ্রেস যে আপনারা কাজগুলো করছেন এবং চেষ্টা করছেন ভ্যাজাইনাল ডেলিভারি রেটটা বাড়ানোর জন্য। সকল অবস্টেট্রিশিয়ানদের আমরা সেই সাধুবাদটা জানাই আমাদের এই আয়োজনের মাধ্যমে। আমরা একদমই শেষে চলে এসেছি। ডাক্তার সুমাইয়া বারী ম্যাম এবং ডাক্তার শামীমা নারগিসুল্লাহ ম্যাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং রাজ টিভি এবং রেনেসার পক্ষ থেকে এত সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং এই মূল্যবান পরামর্শগুলো সবার উদ্দেশ্যে দেওয়ার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদেরও ধন্যবাদ। তামান্না, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ ম্যাম। দর্শক আপনারা দেখছিলেন নারী স্বাস্থ্যের রেনেটার আজকের পর্বটি। আজকের পর্বে আমরা এতক্ষণ কথা বলেছি ভ্যাজাইনাল ডেলিভারি আফটার সিজারিয়ান সেকশন বা সিজারের পরে নর্মাল ডেলিভারি সম্ভব কিনা, কাদের সম্ভব। আমাদের বিশেষজ্ঞ ম্যামরা খুব সুন্দর করে সবার উদ্দেশ্যে যে সচেতনতামূলক কথাগুলো বলেছেন, আশা করি সবার অনেক কাজে আসবে। আমি পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। আজকের আয়োজন থেকে আপনাদের সুস্থতা কামনায় আমি ডাক্তার আঞ্জুমানা তামান্না এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।